এটা আমার প্রকাশ করার কোনো দরকার আছে? একটা এভিডেভিট ইজ অ্যাফার্মড, এটা পাবলিক ডকুমেন্ট। যারা মামলা করছেন তারা সবাই এভিডেভিট পান। কতদিন আগে এভিডেভিট দেওয়া, এটা জোগাড় করে নিন। সুপ্রিম কোর্টে আপনারা যে রিপিটিশন ফাইল করেছেন, সেই রিপিটিশনে কি আপনাদের তরফ থেকে এভিডেভিট যেগুলো দেওয়া ছিল সেই ডকুমেন্টেশনগুলো সব? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই, অবশ্যই। দেখুন, আরেকবার বলি, 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না। এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে, মানে কংক্রিট একদম, যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি, তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি, যেগুলো বিচারাধীন ছিল, যেগুলো বিচার্য বিষয় ছিল, সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি। তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেক্ট করে আমরা দিলাম। এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেবো, এটা আমরা পারবো না। আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন ববিতা সরকার চাকরি পেয়েছিলেন, তিনি বঞ্চিত ছিলেন, তার একটা প্লেস মানে তার হয়তো চাকরিটা নর্মাল রেকমেন্ডেশন হওয়ার কথা ছিল, তিনি পাননি। মহামান্য আদালতের নির্দেশে তিনি চাকরি পান। পরবর্তীকালে দেখা যায় তার গ্র্যাজুয়েশনের নম্বরে 2 নম্বর পার্থক্য আছে। এটা তো বোনাফাইড মিস্টেক। এটা তো মানে এসএসসি তাকে পাইয়ে দেওয়ার জন্য 2017 সালে তাকে 2 নম্বর বাড়িয়ে রাখেনি, তাহলে তো তিনি চাকরিটা পেতেন। তিনি তো বঞ্চিত হয়ে মামলা করে চাকরিটা তাকে নিতে হতো না, কিন্তু দেখা গেল তার 2 নম্বর ভুল আছে। এখন এই বাকি 19,000-এর মধ্যে প্রত্যেকের তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব নম্বর মিলিয়ে দেখে, মানে ইন্টারভিউ নম্বর যোগ করে বা তার একাডেমিক স্কোর যোগ করে, তার ওএমআর স্কোর যোগ করে দেখে আমরা তো সার্টিফাই করতে পারবো। দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আজকে প্রেস কনফারেন্স করিনি। দায়িত্ব অ্যাসাইন করবার ব্যাপার এখানে নেই। আমি শুনেছি আপনারা প্রচুর আমাকে ফোন করেছেন, আপনিও করেছেন, অন্যরাও করেছেন, যে আমরা কোনো তথ্য দিইনি। এটা মানে সহযোগিতার অভাব মহামান্য আদালত মনে করেছেন, আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু কেউ যদি বলেন যে কিছুই দেওয়া হয়নি, সেটা আমি মানব না। অর্থাৎ যারা বলছেন তাদের জন্যই আমার এটা বার্তা। আপনারাও আমাদের জিজ্ঞেস করছেন, এই জন্যই এই প্রেস কনফারেন্সটা দেখেছি। এবারে দায়িত্ব কার দায়িত্ব, কে করেছেন, কেন করেছেন, কখন করেছেন, আমি এই প্রশ্নে 5,300 জন অযোগ্য এটা আপনারা বলছেন হলফনামা দিয়ে, বাকিরা যোগ্য এটা বলছেন না কেন যোগ দিয়ে? না, দেখুন, এইটা বলবার একটা সিলেকশন প্রসেস হয়েছে। একটা সিলেকশন প্রসেস হওয়ার পরে বারে বারে হলফনামা দিয়ে এরা যোগ্য, এরা যোগ্য, এরা যোগ্য বলা যায় না। অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের বাদ দেওয়াটাই আমার যা জানা আছে, সেটাই পদ্ধতি। সব যোগ্যকে মানে সব পুরো ক্যান্ডিডেট লিস্টকে চেক করা, সেটা নতুন সিলেকশন পদ্ধতি হয়ে গেল। সেটা কিন্তু নর্মাল প্রসিডিওর নয়। এই দাবিটা ওঠে না অ্যাকচুয়ালি। আমি বুঝতে পারলাম না। আমি তো যারা চাকরি করছেন, আমরা যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে, সিবিআইয়ের তথ্য থেকে, রিপোর্ট থেকে, আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি, অতীতের যা রিপোর্ট দিয়েছি, সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি, এর উপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয়ের থেকেই এসেছে মূলত, বা তদন্তের স্বার্থেও এসছে, যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত যেগুলো বিতর্ক মানে মামলাতে আসেনি সেটাও তো বলে দিলাম, 3, 8, 20। এটা কিন্তু কেউ ডিসপিউট করেনি বা কেউ চ্যালেঞ্জ করেনি কোনো মামলায় কেন তারা পেলেন, কিন্তু সেটাও আমি বলে দিয়েছি। কিন্তু মূলত মামলা থেকেই এসছে, তা সেইগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি। এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না, কিন্তু কোনো তথ্য যাচ্ছে না এইটা বলাটা ঠিক নয়, সেজন্য আমি এটা দিলাম। অবশ্যই আমাদের যে 4টে মূল এফিডেভিট, এই 3টের কথা বললাম, তার আগে একটা এফিডেভিট ছিল যাতে কোনো পরিসংখ্যান ছিল না, সেটা মহামান্য আদালতের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে, সেই প্রশ্নের 4টে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম। তা সুতরাং ওই এফিডেভিটে কোনো পরিসংখ্যান
দেবো।